থাকে, এতক্ষণ আমাকে চিল্লিয়ে চিল্লিয়ে পড়াতে হয়, আর কোনোদিন 3 জন, কোনোদিন 4 জন, এই হচ্ছে অবস্থা। আত্মিক তো রেগুলার থাকে, ওকে দেখছি না কেন? আত্মিক, শুভায়ন, তৌসিফকেও আজকাল দেখছি না। তৌসিফ, মন্দির, ওই দুটোকেও দেখছি না আজকাল। যে ইয়েটা আছে অ্যালগোটা, হ্যাঁ, ওটারই আজকে সিমুলেশনটা একটু দেখাবো। আমি কালকে চ্যাট জিপিটিতে পুরো সার্চ করে একটা সিমুলেশনের এক্সাম্পল রেডি করে রেখেছি তোদের আজকে দেখাবো বলে। এই দেখ, আমি পুরো সিমুলেশনটা কালকে সন্ধ্যাবেলা মানে কোয়েশ্চেন করে করে আরো যাতে ভালোভাবে বলে, এই যে কোয়েশ্চেন করে করে সমস্ত কিছু এটা বের করে রেখেছি। এই যে ম্যাক্সিমাম এন্ট্রপি, বুঝলি? এই যে ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন। দাঁড়া, দেখ তোদের সিলেবাসটা আগে দেখ একটু। এই দেখ, এই দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এই যে ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন। হ্যাঁ, এক্সট্রাকশন, অ্যাবস্ট্রাকশন এগুলো সব বলে দিয়েছি আগের দিন। অটোমেটিক সামারাইজেশন, এই যে ফ্যাক্টর, ডিরেকশন, হ্যাঁ, এক্সট্রাকশন, অ্যাবস্ট্রাকশন সব বলেছি। কি ফ্রেজ, সুপারভাইজ, আনসুপারভাইজ, এই দেখ, এই যে ডকুমেন্ট সামারাইজেশন, সিঙ্গেল, মাল্টি ডকুমেন্ট সব বলে দিয়েছি এগুলো। তার আজকে আমি এইটা বলছি, দেখ, এই যে ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন, ঠিক আছে? এই যে কি ফ্রেজ এক্সট্রাকশন, দেখ এর মধ্যে সব আছে। কালকে আমি ভালো করে চ্যাট জিপিটিটা খুঁজে খুঁজে, কারণ আমি কিন্তু কোনো মেটেরিয়াল পাইনি, বুঝলি? মেটেরিয়াল পেলে কিন্তু ভালোই হতো, বাট মেটেরিয়ালে কিন্তু সিমুলেশন দেখানো থাকে না। তোদের আগেও আমি বলেছি যে আমি অনেক পিপিটি বা অনেক পিডিএফ অনেক কিছু খুঁজে দেখেছি, ওর মধ্যে কিন্তু সিমুলেশন থাকে না ভালো। সিমুলেশন থাকছে না বলেই সেটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায় তোদের পক্ষে, মানে সবার পক্ষেই তাই। এখন তোরাও যেহেতু প্রথমবার করছিস, এরকম যদি ড্রাই এরকম ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেওয়া থাকে তাহলে কিন্তু বুঝতে সত্যিই খুব সমস্যা হয়। এই দেখ, এই ফর্মুলা থেকে আমরা ভালো করে বুঝতে পারছি জিনিসটা কিভাবে চলছে? একেবারেই বুঝতে পারছি না। তাহলে আমরা তাহলে কি করব? এবার সিমুলেশনের দিকে আমি যাচ্ছি। তো দেখ ভালো করে, ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন। এটার আইডিয়াটা বলছে যে among all possible probability distributions that satisfy given constraints, choose the one with the highest entropy, that is most uniform and least biased. মোস্ট ইউনিফর্ম আর লিস্ট বায়াসড, বুঝলি? মানে ধর আমাকে 4-5টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ দিল, কি 4-5টা সেন্টেন্স আমাকে দিয়ে দিল, আমাকে বলা হলো সেখান থেকে একটা ছোট সামারি আমাকে বার করতে। তো কি করতে হবে? among all possible probability distributions that satisfy given constraints, choose the one with the highest entropy. আমি এক্ষুনি সিমুলেশন দিয়ে দেখাচ্ছি। 4টে সেন্টেন্স দেওয়া আছে সেখানে, S1, S2, S3, S4 করে লেবেলিং করে, এবং সেখান থেকে আমাকে বলা হয়েছে যে একটা সামারি বার করতে। বুঝতে পারলি? দেখ কি সুন্দর এখানে বুঝিয়েছে, এক্সাম্পলটা গেলেই বুঝতে পারবি। এই দেখ, এই যে ল্যামডা দেখতে পাচ্ছিস, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, এগুলো হচ্ছে সব ওয়েট, লার্নড ওয়েটস। এই ওয়েট গুলো কি করে লার্নিং করে তারও একটা ব্যাপার আছে, আমি সব বলছি। এফ যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এক একটা ফিচার ফাংশন। ফিচার ফাংশন,
ফিচারগুলো কি কি হতে পারে সেগুলো আমি আসছি। কোনোটা হতে পারে এনটিটি, হ্যাঁ, কোনোটা হতে পারে সেন্টেন্সের লেংথ, কোনোটা হতে পারে টিএফ আইডিএফ, সব আমি ডিটেলে আসছি, কোনো চিন্তা নেই। আমি এই অ্যালগোটা আজকে ডিটেলে বলবো বলেই কালকে সব সার্চ মেরে আমি খুঁজে রেখেছি সন্ধ্যেবেলা, কোথাও পাচ্ছিলাম না, তারপর ভাবলাম না, এই সিমুলেশন না দিয়ে দেখালে জিনিসটা হবে না ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমার ফর্মুলাটা, এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই যে ল্যামডা আই, এই ল্যামডাটা হচ্ছে আমার লার্নড ওয়েটস, এফ আই এগুলো হচ্ছে ফিচার ফাংশন, এগুলো হচ্ছে এক একটা ফিচার, এক একটা ফিচার। আর এই যে জেড, এটা নর্মালাইজেশন, এর আগে বহুবার দেখেছিস অনেক জায়গাতেই এই যে নর্মালাইজ করা হয়। নর্মালাইজ কেন করা হয়? যাতে ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাই করে, তাই না? দেখ, সেই টার্ম ফ্রিকোয়েন্সি বার করার সময় আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে জিনিসটাকে নর্মালাইজ করেছিলাম। এগুলো কেন করা হয়? নর্মালাইজেশন করাই হয় একটা পার্টিকুলার রেঞ্জ, ধর 0 থেকে 1 এর মধ্যে যেন লাই করে। আর এটা বুঝতেই পারছিস যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো প্রবাবিলিটি ভ্যালু কখনোই একের বেশি হতে পারে না। তো যাই হোক, আমার এটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট এক একটা মানে, এই ল্যামডাটা হচ্ছে ওয়েট, এফটা হচ্ছে ফিচার ফাংশন, সব এক এক করে দেখাচ্ছি, আর জেডটা হচ্ছে নর্মালাইজেশন ফ্যাক্টর। দেখ কি সুন্দর করে এখানে বুঝিয়েছে। এই যে এইডেড অটোমেটিক সামারাইজেশন হচ্ছে কম্প্রেসিং আ ডকুমেন্ট হোয়াইল প্রিজার্ভিং মিনিং। এটাই তো আমার মেইন কথা। আমাকে একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হলো, সেখান থেকে আমি যখন সামারিটা বার করব একটা জিস্ট হিসেবে, তার মিনিংটাকে তো আমাকে প্রিজার্ভ করে রাখতেই হবে। তার মিনিংটাকে তো প্রিজার্ভ না করালে হবে না। আমি এমন একটা সামারি বার করলাম যে সেখান থেকে আসল ফোকাসটাই হারিয়ে গেল। মানে প্যারাগ্রাফটা কি কনভে করতে চেয়েছিল, কি মিনিং বলতে চেয়েছিল, জিসটাই যদি আমরা হারিয়ে ফেলি, মানে আসল ফোকাসটাই যদি হারিয়ে যায়, তাহলে তো আর কোনো মানেই থাকে না, না? সেই জন্য বলছে যে মিনিংটা যেন প্রিজার্ভ করে। তাহলে সামারাইজেশনটা কি না? কম্প্রেসিং আ ডকুমেন্ট হোয়াইল প্রিজার্ভিং দ্য মিনিং। আমি এমন জিনিস নিয়ে সামারি করব না যে আসল আসল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বাদ চলে গেল, আর কতগুলো ইররিলিভেন্ট বা কতগুলো আনইম্পর্টেন্ট পয়েন্টকে, লেস রিলিভেন্ট পয়েন্টকে তুলে আমি একটা সামারি দাঁড় করিয়ে দিলাম। কতগুলো লেস রিলিভেন্ট পয়েন্টকে তুলে যদি সামারিটা দাঁড় করাই, তাহলে মিনিংটাই আর বোঝা যাবে না, প্রিজার্ভ থাকবে না। এগুলো আগের দিনও বলেছি, এক্সট্রাকটিভ অ্যাবস্ট্রাকটিভ সব বলেছি, মনে করে দেখ। এক্সট্রাকটিভে একটা বইয়ের পাতার ছবি ছিল আর সেখানে হাইলাইট করা ছিল, মানে আমার কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা সামারি মানে ওই পেজটার মধ্যেই মার্ক করে রাখছিলাম, তাই না? তো বলছে যে সিলেক্ট সেন্টেন্সেস, সেটাই হচ্ছে এক্সট্রাকটিভ সামারাইজেশন, যে সিলেক্ট সেন্টেন্সেস। আর অ্যাবস্ট্রাকটিভটা কি? জিনিসটা পড়ে আমরা বুঝে নিজের ভাষায় ছোট ছোট করে বইয়ের পাতায় লিখে রাখছিলাম। দেখ, আগের দিন যে ডকুমেন্টটা দিয়েছিলাম, এখানে সুন্দর ছবি দিয়ে কিন্তু বোঝানো আছে দুটো, ঠিক আছে? আশা করি মনে পড়েছে। আমরা যখন পড়ি একটা পেন্সিল নিয়ে বসে এরকম আন্ডারলাইন করতে করতে যাই, মানে ওইগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো ওইটা হচ্ছে এক্সট্রাকটিভ সামারাইজেশন। আর একটা প্যারাগ্রাফ পুরো পড়লাম, পড়ে জিনিসটাকে অ্যাসিমিলেট করে বুঝে যদি ছোট 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 করে লিখে রাখি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকটিভ। হ্যালো? আর রোল অফ ম্যাক্সিমাম এনট্রপি ইন সামারাইজেশন, এই যে ম্যাক্সিমাম এনট্রপি ইজ মেইনলি ইউজড ইন এক্সট্রাকটিভ সামারাইজেশন। এক্সট্রাকটিভ সামারাইজেশন মানে এই রোলটাই, মানে এই যে অ্যালগোটা, এটা হচ্ছে দেখ ম্যাক্সিমাম এনট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন। তোদের সিলেবাসে যেটা পরিষ্কার মেনশন করা আমি দেখালাম, এই যে ম্যাক্সিমাম এনট্রপি অ্যান্ড এইডেড সামারাইজেশন। তো এটাই আমরা যাচ্ছি, যে এইডেড সামারাইজেশন, যে ম্যাক্সিমাম এনট্রপি ক্লাসিফিকেশন প্রবলেম কি ওয়াই, তাহলে এটা যদি 1 হয়, সেন্টেন্স ইজ ইনক্লুডেড ইন দ্য সামারি। মানে কি করে বুঝবো আমি সামারির অংশ হিসেবে ওটা রাখবো না? যদি লেভেলটা 1 হয় তাহলে রাখবো, আর 0 যদি হয় তাহলে রাখবো না। তাহলে we treat summarization as a classification problem. For each sentence is I, we decide why I is equal to 1. If sentence is included in the summary, 0 হচ্ছে otherwise. বুঝতে পারলি? এইবার কি করে আমরা লিস্ট করছি ওয়াই আই এর ভ্যালু, আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে। দেখ, এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই ফর্মুলাটা কোথা থেকে এলো? দেখ, এই দেখ, একটু আগে দেখিয়েছিলাম, এই ফর্মুলাটা বললাম, এরকম ড্রাই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এরকম লিখলে কিন্তু কিছুই বোঝা যাবে না যে কি করে কি আসছে। এই যে ল্যামডাটা নয় লার্নড ওয়েটস, ঠিক আছে? এফটা হচ্ছে আমার ফিচার ফাংশন। দেখ, একটা একটা করে ফিচার আমরা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, আর জেডটা নরমালাইজেশন ফ্যাক্টর। সব হলো। এবার দেখ কি সুন্দর করে বুঝিয়েছে। এই যে উই কম্পিউট, তা কি বললাম, ওয়াই আই এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে সেটা সামারির মধ্যে ঢুকে যাবে, আর যদি 0 হয় তাহলে সামারির মধ্যে ঢুকবে না।
এই যে ফর ইচ সেন্টেন্স এসআই, ধর আমার 4টে সেন্টেন্স দেওয়া, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে। এক একটা সেন্টেন্সে সেটা সামারিতে ঢুকবে কি ঢুকবে না সেটা ডিপেন্ড করছে এই ওয়াইআইটার ওপর। ওয়াইআইটা যদি 1 হয় তাহলে সেন্টেন্সটা সামারির মধ্যে ইনক্লুডেড হবে, আর যদি 0 হয় তাহলে সেটা ইনক্লুডেড হবে না। বুঝতে পারলি কি বললাম? দেখ সুন্দর করে বুঝিয়েছে, আমি কালকে অনেকক্ষণ দেখলাম, বেশ ভালো বুঝিয়েছে। এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং, দেখ এখানে এই যে এফ এফ টার্মটা ফিচার ছিল তাই না, এই যে এখানে এফ টার্মটা বললাম, এফ আই, দেখ এটা হচ্ছে ফিচার ফাংশন। তাহলে এই যে ফিচারগুলো আমাদের এবার সিলেক্ট করতে হবে। এই যে ম্যাক্সিমাম এনট্রপি, এই যে মডেলটা বলছে রিলাইজ হেভিলি অন ফিচার। এবার দেখ ফিচারগুলো কি কি হতে পারে, কন্টেন্ট ফিচার্স, হ্যাঁ, টিএফ আইডিএফ স্কোর, হ্যাঁ, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, এইগুলো হতে পারে। টিএফ আইডিএফ তো আগের দিনই পড়িয়েছি। আর কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোই হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট অর্থবহ ওয়ার্ড, মানে যে মিনিং, মানে মোস্ট মিনিংফুল যে ওয়ার্ড গুলো, মোস্ট মিনিংটা যে ক্যারি করছে সেইটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, সেগুলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, পজিশনাল ফিচার, সেন্টেন্স পজিশন, ফার্স্ট সেন্টেন্স গুলো সবসময় মানে জেনারেলি খুব ইম্পর্টেন্ট হয়। যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখি প্রথম সেন্টেন্সটা মানে বেশিরভাগ সময়, সব সময় না, ওই জন্য অফেন বলেছে যে প্রথম সেন্টেন্সটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়, সেন্টেন্সের পজিশনের ওপর ডিপেন্ড করছে, বুঝলি? স্ট্রাকচারাল ফিচার কি কি, সেন্টেন্সের লেংথ হতে পারে, আর প্রেজেন্স অফ হেডিংস। আর সিম্যান্টিক ফিচার হচ্ছে নেমড এন্টিটিস আর টপিক সিঙ্গুলারিটি। প্রত্যেকটা জিনিস এবার বুঝিয়েছে কি সুন্দর করে, দেখ। তাহলে এইটা হচ্ছে আমার ফিচার ইঞ্জিনিয়ারিং। ওই যে এফ যে ভ্যালুগুলো বলছিলাম, এফ আই, তাহলে এফ আই হচ্ছে এক একটা ফিচার। কোনোটা হতে পারে টিএফ আইডিএফ, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, সেন্টেন্স পজিশন, সেন্টেন্স লেংথ, নেমড এন্টিটি, এই এতগুলো টাইপের ফিচার হতে পারে, হলো? এবার দেখ ওয়ার্কফ্লো অফ ম্যাক্সেন্ট বেস সামারাইজেশন। তাহলে প্রসেসিং, প্রথমে প্রি প্রসেসিং বোঝাচ্ছে, টোকেনাইজেশন জানিস, স্টপওয়ার্ড রিমুভাল সবই জানিস এগুলো, ঠিক আছে? টোকেনাইজেশন, স্টপওয়ার্ড রিমুভাল। স্টপওয়ার্ড গুলো মানে কি, যেগুলো হচ্ছে মানে সেরকম কোনো মিনিং মানে ক্যারি করে না, যেমন ধর আর্টিকেল গুলো এ, এন, দা, এগুলো হচ্ছে সব স্টপওয়ার্ড। তো স্টপওয়ার্ড কেন বলছে, এগুলো খুব একটা যে অর্থবহ ওয়ার্ড তা কিন্তু নয়, এগুলো খুব একটা মিনিং ক্যারি করে না, তবে সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য এগুলোর অবশ্যই কোনো ভূমিকা আছে ডেফিনেটলি। আর্টিকেল গুলো কি সেরকম কোনো মিনিং ক্যারি করে না, কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচার পুরোপুরি দাঁড় করানোর জন্য ওগুলো কোনো দরকার আছে। হ্যাঁ, এবার দেখ ফিচার এক্সট্রাকশন, তো সেগুলো কি না, এই যে কম্পিউট এফআই এর ভ্যালুগুলো আমরা যেগুলো কম্পিউট করছি, হুম, এফআই এর ভ্যালুগুলো, এই যে একটা দেখালাম নেমড এন্টিটি, হ্যাঁ, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, টিএফআইডিএফ স্কোর, সেন্টেন্স লেংথ, এগুলো হচ্ছে এক একটা ফিচার। এইবার আমরা ট্রেনিং করতে করতে ওই ল্যামডা আই যে বলেছিলাম, লার্নড ওয়েটস, ট্রেনিং করতে করতে আমরা এই ল্যামডা আই গুলোকে এবার মডিফাই করব, ডিটারমাইন করতে করতে যাব। আর প্রেডিকশনটা কি না, কম্পিউট দ্য প্রবাবিলিটিস প্রেডিকশন গুলো। আর সেন্টেন্স র্যাঙ্কিং তো বললাম, সিলেক্ট টপ কে সেন্টেন্স, মানে কি বলতো, সেই মনে আছে ইনফরমেশন রিট্রিভালে বলেছিলাম র্যাঙ্কড রিট্রিভাল। তা র্যাঙ্কড রিট্রিভাল কি, কোনো ডকুমেন্টকেই আমি যে একেবারে বাদ দিয়ে দিচ্ছি তা কিন্তু নয়, আমরা ডকুমেন্ট গুলোকে এরকম ডিসেন্ডিং অর্ডারে, মানে স্কোর, যে আমরা স্কোরটা ব্যাড করেছিলাম, সিমিলারিটি স্কোর, জাকার্ড কোএফিসিয়েন্ট দিয়ে হোক, সিমিলারিটি হোক, যাই হোক, আমরা যে সিমিলারিটি স্কোর করেছিলাম সেটার উপর বেস করে আমরা ডকুমেন্ট গুলোকে এরকম ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিয়েছিলাম। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর টপ কে ডকুমেন্টস আমরা রিট্রিভ করেছিলাম। এখানেও ওখানে ডকুমেন্ট র্যাঙ্কিং করেছিলাম, এখানে সেন্টেন্স র্যাঙ্কিং করেছি, ঠিক একই ব্যাপার। ওখানে ছিল র্যাঙ্কড ইনফরমেশন রিট্রিভাল, তো সেই জন্য আমাকে ডকুমেন্ট গুলোকে ওরকম স্কোরে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়েছিল। আর এখানে কি, এখানে হচ্ছে সেন্টেন্স গুলোকে এরকম র্যাঙ্কিং করে সিলেক্ট টপ কে সেন্টেন্স। খুব মজার জিনিসটা, দেখ আমার বেশ ভালো লেগেছে কালকে এই অ্যালগোটা, ম্যাক্সিমাম এনট্রপি এডেড সামারাইজেশন, বুঝলি? তাহলে এইগুলো হচ্ছে ফিচারগুলো কিন্তু আমার ভীষণ ইম্পর্টেন্ট। কিসের জন্য? ফিচারগুলোর ওপর বেস করেই কিন্তু আমি ওই মানে এই ক্লাসিফিকেশনটা করব। এই যে ক্লাসিফিকেশনটা করছি, কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স সামারির মধ্যে ঢুকবে কি ঢুকবে না, সেটা তো একটা ডিসিশন নিতে হবে আমাদের। তো সেই ডিসিশনটা নিচ্ছি কিভাবে আমরা, এই যে ওয়াইআই, ফর ইচ সেন্টেন্স এসআই উই ডিসাইড ওয়াইআই।
1 যদি হয় তাহলে ইনক্লুড করবো, আর 0 যদি হয় তো করবো না। বুঝতে পারলি? এই কম্পোনেন্ট গুলোর মধ্যে দেখ কত কিছু অ্যাটাচ রয়েছে এই ইকুয়েশনটার মধ্যে। ল্যামডা, এই যে ল্যামডা হচ্ছে ওয়েট, এই ওয়েট গুলোকে আমরা এবার ট্রেন করে করে বার করবো। বুঝতে পারলি? এইবার দেখ এক্সাম্পল বলেছে, এই দেখ ডকুমেন্ট, 3টে সেন্টেন্স ওয়ালা একটা ডকুমেন্ট আছে। India launched a new satellite. S2, the weather is pleasant. S3, the satellite improves communication. মডেলের আউটপুট, প্রবাবিলিটি অফ সেন্টেন্স 1 হচ্ছে 0.85, সেন্টেন্স 2 এর দেখ 0.1, আর সেন্টেন্স 3 এর 0.78। তাহলে আমার সামারির মধ্যে S1 আর S3 টা আসবে। এটা কিন্তু ইলাবোরেট এক্সাম্পল দিয়ে বলা হয়নি, এটা শুধু একটা ওপর সুপারফিশিয়াল একটা এক্সাম্পল দিয়ে বলেছে। আমি ডিটেলটা একটু পরেই আসছি, এর মধ্যেই সব আমি সিলেক্ট মানে সার্চ করে করেই রেখেছি তোদের দেখাবো বলে। তো ইন্ডিয়া লঞ্চড আ নিউ স্যাটেলাইট, এটা তো বুঝতেই পারছি সেন্টেন্সটা ইম্পর্টেন্স আছে। আর দ্য স্যাটেলাইট ইমপ্রুভস কমিউনিকেশন, এটারও ইম্পর্টেন্স আছে, কিন্তু মাঝখান দিয়ে চলে এলো দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট, এটা অতটার ইম্পর্টেন্স নেই, সেই জন্য দেখ এটার স্কোরটা কমে গেল 0.1। বুঝতে পারলি? তাহলে সামারি করতে গেলে আমরা কি দেখছি, S1 আর S3 এই দুটো উঠে এলো। তাহলে অ্যাডভান্টেজ বলেছে কিছু, ওই ফ্লেক্সিবল ফিচার ইন্টিগ্রেশন, নো ইন্ডিপেন্ডেন্স। যাই হোক, এর লিমিটেশন হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংটা হেভি। ওই ফিচারগুলোকেই কিন্তু আমাকে সিলেক্ট করতে হয় যে কি কি ফিচার আমি নেব। এখানে এতগুলো ফিচার দেখিয়েছে বলে সবকটা যে নিতে হবে তা নয়, সেটা ডিপেন্ড করে আমি কোনটা কোনটা নেব। তো বলছে ফিচার ইঞ্জিনিয়ারিংটা হেভি আর নিডস লেভেল ডেটা, মানে সুপারভাইজ লার্নিং, ক্যানট ক্যাপচার ডিপ সিমেন্টিক্স। তো যাই হোক, মডার্ন পার্সপেক্টিভ বলছে এর জায়গায় আমরা অনেক সময় বার্ড ইউজ করি বা জিপিটি ইউজ করি। এই যে টুডে ম্যাক্সেন্ট ইজ অফেন রিপ্লেসড বাই ডিপ লার্নিং মডেলস লাইক বার্ড, জিপিটি। ঠিক আছে, দেখ জিপিটি দিয়েই দেখাচ্ছি তোদের। আচ্ছা, এবার দেখ আমি পরিষ্কার বলেছি যে ইলাস্ট্রেট দিস টেকনিক অফ সামারাইজেশন উইথ সুটেবল এক্সাম্পল, এইবারে ওরা পরিষ্কার করে বলেছে। এর আগেরটা কিন্তু একটু ওপর ওপর বলেছে, তোরা নিজেরাও দেখ জিপিটিতে সার্চ করে দেখতে পারিস। আমি প্রথমে শুদ্ধ হেডিংটা দিয়েছি, মানে টপিকটা ম্যাক্সিমাম এন্ট্রপি অ্যান্ড এডেড সামারাইজেশন, শুধু টপিকটা প্রথমে ছোট্ট করে দিয়েছি এবং তারা এই বললো। ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন বলেছে, ল্যামডা হচ্ছে ওয়েট, এফ হচ্ছে ফিচার, আর জেড হচ্ছে আমার নর্মালাইজেশন ফ্যাক্টর। তো যাই হোক, আর অটোমেটিক সামারাইজেশন তো আছে, এক্সট্রাকটিভ, অ্যাবস্ট্রাকটিভ এইসব আছে, ম্যাক্সিমাম এনট্রপি মডেল। প্রথমে এগুলো ওপর ওপর বলে নিল। এইবার যখন আমি কোয়েশ্চেনটা করলাম যে ইলাস্ট্রেট দ্য মডেল, মানে ইলাস্ট্রেট দিস টেকনিক অফ সামারাইজেশন উইথ সুটেবল এক্সাম্পল, তখন এবার একটা একটা করে কি সুন্দর বলছে দেখ। এই দেখ, India launched a new communication satellite yesterday. The satellite will improve internet connectivity in rural areas. Many people in cities already have high speed internet. The project was led by ISRO scientists. এবার গোলটা দেখ, জেনারেট আ শর্ট সামারি। কি সুন্দর একটা এক্সাম্পল দিল। এরকম 4টে সেন্টেন্স আছে, 4টে সেন্টেন্সের আমার একখানা ডকুমেন্ট আছে। এবার আমাকে সেখান থেকে একটা সামারি বানাতে হবে। তো সামারিটা মানে কি, আমি কম্প্রেস করব কিন্তু প্রিজার্ভিং দ্য মিনিং, মানে মিনিংটাকে কিন্তু আমি স্যাক্রিফাইস করব না কখনোই। মিনিংটাকে স্যাক্রিফাইস করলে কিন্তু হবে না, মিনিংটা যাতে প্রিজার্ভ থাকে সেইটা দেখে তবে আমাকে কম্প্রেস করতে হবে। বুঝতে পারলি? দেখ কি সুন্দর বলেছে এবার, এই যে কনভার্ট ইনটু ক্লাসিফিকেশন প্রবলেম, এটা আগেও দেখিয়েছি। ফর ইচ সেন্টেন্স এস আই উই প্রেডিক্ট ওয়াই আই, মানে আমি সেন্টেন্সটাকে সামারির মধ্যে ইনক্লুড করব কি করব না সেটা ডিপেন্ড করছে। এই যে যদি 1 হয় তাহলে সামারিতে ইনক্লুড করব, আর যদি 0 হয় তাহলে এক্সক্লুড করে দেবো। হলো? এবার দেখ এই যে ডিফাইন ফিচার্স, হ্যাঁ আমরা কতগুলো ফিচারকে এবার ডিফাইন করছি, খুব মন দিয়ে দেখ কি কি ফিচার নিয়েছে। প্রথমে বলছে সেন্টেন্সের পজিশন, মানে প্রথম সেন্টেন্সটার ইম্পর্টেন্সটা হাই হয়। দেখ প্রথম সেন্টেন্সটাই বলেছে ইন্ডিয়া লঞ্চড আ নিউ কমিউনিকেশন স্যাটেলাইট ইয়েস্টারডে। প্রথম সেন্টেন্সটা সবসময় অর্থবহ হয়ে থাকে, ম্যাক্সিমাম টাইমেই হয়ে থাকে আর কি। হ্যাঁ, এবার একটু কি বলেছে দেখ, কিওয়ার্ড প্রেজেন্স। দেখ কিওয়ার্ড হচ্ছে স্যাটেলাইট, ইসরো, হ্যাঁ এগুলো হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড প্রেজেন্স। আচ্ছা, নেক্সট ফিচারটা বলেছে কি টিএফ আইডিএফ স্কোর, মানে কি ইম্পর্টেন্স অফ ওয়ার্ডস। আমি কি বলেছিলাম, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড
যদি একটা পার্টিকুলার ডকুমেন্টে খুব ফ্রিকোয়েন্টলি অকার করে কিন্তু সেটা গ্লোবালি রেয়ার হয়, তাহলে সেই ওয়েটটা মানে সেই ওয়ার্ডটার ওয়েটেজ কিন্তু বেড়ে যায়। মনে আছে বলেছি পড়ানো ইনফরমেশন রিট্রিভালে যখন পড়িয়েছিলাম TF-IDF স্কোর, তখন কি বলেছিলাম যে একটা পার্টিকুলার ডকুমেন্টে একটা ওয়ার্ড মানে একটা টার্ম বেশ ফ্রিকোয়েন্টলি অকার করছে, একটা পার্টিকুলার ডকুমেন্টে একটা টার্ম বেশ ফ্রিকোয়েন্টলি অকার করছে, কিন্তু সেই টার্মটা কিন্তু গ্লোবালি রেয়ার। মানে আমি যদি 1000টা কালেকশনের 1000টা ডকুমেন্টের একটা কালেকশন নিই, একটা পার্টিকুলার ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে ওই ওয়ার্ডটা বেশ ফ্রিকোয়েন্টলি অকার করেছে, কিন্তু বাকি 999টা ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে সেই টার্মটা মানে গ্লোবালি সেই টার্মটা রেয়ার হয়ে গেল, তাহলেই বুঝে নিতে হবে যে সেই টার্মটা ওই পার্টিকুলার ডকুমেন্টের জন্য একটা মিনিং, বেশ ভালোই ওয়েটেজ আছে মিনিং এর, সেটাই TF-IDF। বুঝলি? সেন্টেন্সের লেংথ কতটা, যদি খুব ছোট সেন্টেন্স হয় তাহলে কিন্তু মিনিংটা অনেক সময় কনভে করে না ঠিক মতো, বা যদি খুব বড় সেন্টেন্স হয় তাহলে নয়েজ ক্যারি করে। নয়েজ মানে কি? মানে রিডান্ডেন্ট কোনো ইনফরমেশন ঢুকিয়ে দিল, ইররিলিভেন্ট বলবো না, রিডান্ডেন্ট ইনফরমেশন ঢুকিয়ে দিল। ইররিলিভেন্ট হতে পারে কিন্তু রিডান্ডেন্ট হওয়ার চান্সই বেশি। রিডান্ডেন্ট আর ইররিলিভেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছিস? রিডান্ডেন্ট মানে কি? এক্সেস ডেটা, যেগুলো আমার দরকার নেই। দেখ তোরা ডিবিএমএস এ যখন সেকেন্ড ইয়ারে ডিবিএমএস পড়েছিলি, নর্মালাইজেশন পড়ার সময় রিডান্ডেন্সি সেগুলো পড়েছিলি না? রিডান্ডেন্সি, রিডিউস অফ রিডান্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এই রিডান্ডেন্ট টাপল যেন না থাকে। তো যাই হোক, রিডান্ডেন্ট বলছি এখানে। যদি সেন্টেন্স খুব লেংথটা বড় হয়ে যায় তাহলে নয়েজ ঢুকে যাওয়ার চান্স থাকে। নয়েজ মানে কি? একেবারে ইররিলিভেন্ট তা কিন্তু নয়। দেখ এখানে যে 4টে সেন্টেন্স বলেছে কোনোটা কিন্তু ইররিলিভেন্ট নয়, অপ্রাসঙ্গিক কি কিছু, সবই কিন্তু বলেছে ওই স্যাটেলাইট লঞ্চ করেছে, সেটা ইন্টারনেট কানেক্টিভিটিটাকে ইমপ্রুভ করবে রুরাল এরিয়ায়, ইসরো সায়েন্টিস্টরা লঞ্চ করেছে, সব ঠিক আছে, আর শহরের অনেক লোকেদের কাছে হাই স্পিড ইন্টারনেট থাকে। এই যে সেন্টেন্সটা, এটা কি একেবারে ইররিলিভেন্ট? তা কিন্তু নয়। শহরের লোকেদের কাছে তো হাই স্পিড ইন্টারনেট ডেফিনেটলি থাকে, বাট পুরো যে এই 4টে সেন্টেন্স তারা কিন্তু সবাই আমাকে কি বলছে? ওই স্যাটেলাইট লঞ্চের গল্প, এবং সেটা যে মানে তো কমিউনিকেশনের স্পিডটা বাড়াবে মানে ইমপ্রুভ করবে সেটাই বলা হয়েছে। সুতরাং ইররিলিভেন্ট বলা চলছে না, বাট রিডান্ডেন্ট বলতে পারি। মানে শহরের লোকেদের কাছে হাই স্পিড ইন্টারনেট আছে ভালো কথা, বাট নতুন যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে সেটা রুরাল এরিয়াতে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে ইমপ্রুভ করবে। কেমন বোঝা গেল? আচ্ছা, অ্যাসাইন ফিচার ভ্যালুস। এইবার দেখ আমরা 4টে ফিচার নিয়ে কাজ করেছি: সেন্টেন্স পজিশন, কিওয়ার্ড প্রেজেন্স, TF-IDF স্কোর আর সেন্টেন্স লেংথ। আমি বললাম না যে এতগুলো ফিচার আছে বলে যে আমাদের সবকিছুই নিতে হবে তা কিন্তু নয়। দেখ কতগুলো ফিচার ছিল আমাদের কাছে, এই দেখ কতগুলো ফিচার ছিল। TF-IDF নিয়েছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি নিয়েছে, সেন্টেন্স লেংথ নিয়েছে, আর মনে হয় সেন্টেন্স পজিশন নিয়ে, তার বাকিগুলো কিন্তু নেয়নি। নেমড এন্টিটিস, প্রেজেন্স অফ হেডিং, হ্যাঁ এগুলো কিন্তু নেয়নি। আমি বললাম তো সব কটা ফিচার যে নিতে হবে তা কিন্তু নয়, এত ফিচার আমার কাছে থাকতে পারে, বাট কোন কোন ফিচারকে আমি নেব সেটা ডিপেন্ড করছে আমাদের কাজের ওপর। বুঝতে পারছিস? তাহলে এখানে এই 4টে ফিচারকে সিলেক্ট করেছে। সেন্টেন্স পজিশন মানে জেনারেলি যেটা হয়ে থাকে, প্রথম সেন্টেন্সটা খুব অর্থবহ গুরুত্বপূর্ণ হয়, প্রথম যে সেন্টেন্সটা হাই, কিন্তু তার মানে এই নয় যে প্রথম সেন্টেন্সটা সবসময় যে ইম্পর্টেন্ট থাকতেই হবে। আমি কিন্তু এখানে থার্ড সেন্টেন্সটাকেও ফার্স্টে তুলে দিতে পারতাম। মেনি পিপল ইন সিটিজ অলরেডি হ্যাভ হাই স্পিড ইন্টারনেট, তা সত্ত্বেও ইন্ডিয়া একটা স্যাটেলাইট লঞ্চ করেছে যেটা কিনা রুরাল এরিয়ায় ইন্টারনেট কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবে। বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু জেনারেলি প্রথম সেন্টেন্সটা খুব অর্থবহ হয়। এইবার দেখ অ্যাসাইন ফিচার ভ্যালুস, এই টেবিলটাকে আমাকে এবার মন দিয়ে বানাতে হবে। 4টে ফিচার আমি রেখেছি। F1 হচ্ছে পজিশন, F2 হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, F3 হচ্ছে TF-IDF স্কোর, আর F3 হচ্ছে দ্য লেংথ অফ দ্য সেন্টেন্স। এইবার কথা হচ্ছে এই ফিচার ভ্যালুগুলো আমি কি করে জেনারেট করে ম্যাট্রিক্সটাকে পপুলেট করলাম। পরিষ্কার করে কিন্তু এখানে বলেনি। আমি তখন আবার একটা জিজ্ঞেস করলাম
যে আমাকে ইলাস্ট্রেট করে বলতে হবে যে F1 থেকে F4 এই যে ফিচারগুলো ভ্যালুগুলো পেলো, ম্যাট্রিক্সটাকে পপুলেট করলো, কোথা থেকে পেলো, সেটা আমি আসছি, এক এক করে আমি সব আসছি। এখন দেখে নে এই যে ফিচারের টেবিলটা, এগুলো তোরা নিজেরাও জেনারেট করতে পারবি, এমন কিছুই ব্যাপার না। কিন্তু এরা প্রথমে খোলসা করে বলেনি। আমি যখনই ডিটেলে কোয়েশ্চেনটা করেছি ফ্রম ওয়্যার দ্য ভ্যালুজ অফ F1 থ্রু F4 হ্যাভ বিন জেনারেটেড, তখন ওরা আমাকে ডিটেলটা বলেছে। কেমন আসছে দেখ, আমি একটা একটা করে এগিয়ে এগিয়ে আসছি। ম্যাক্সিমাম এন্ট্রপি মডেল, ওই যে λ1 λ2 যে যে ওয়েট গুলো দেখাচ্ছিল, এই ওয়েট গুলোর ভ্যালু, এখানেও প্রশ্ন ওয়েট গুলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এটাও আমাকে বলেছে। ওয়েট গুলো তো আর এমনি এমনি আরবিট্রারি ভ্যালু আমরা নিশ্চয়ই সিলেক্ট করিনি, এরকম 1.2 1.5 কোথা থেকে এলো, সব বলছি। কম্পিউট দ্য স্কোর, দেখ সে প্রথমে একটা বললাম ড্রাই ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা লিখেছিল যেটা পড়ে ভালো বোঝা যায় না, সেই ফর্মুলাটার মধ্যেই এবার ভ্যালুগুলোকে পুট করছে। এই দেখ এই জিনিসটাকে ক্যালকুলেট করছে, এই যে সিগমা মানে পুরোটার ওপর সামেশন ল্যামডা কে এফ কে, এই পুরোটার ওপর আমরা সিগমাটা বার করলাম, নিয়ে তারপরে জেড দিয়ে ডিভাইড করেছি। বুঝতে পারলি? এই যে দেখ ঠিক এই জিনিসটাই করেছে ল্যামডা কে এফ কে। এবার দেখ সেন্টেন্স ওয়ান এর জন্য, সেন্টেন্স ওয়ানটা আমার কি ছিল, ওই যে ইন্ডিয়া লঞ্চড আর নিউ কমিউনিকেশন স্যাটেলাইট। হ্যাঁ, এবারে সেন্টেন্স ওয়ান এর জন্য আমার ভ্যালুগুলোকে বার করতে হবে। ল্যামডা ওয়ান F1, বুঝতে পারলি? এই দেখ 1.2 1.0। হ্যাঁ, তারপর দেখ ল্যামডা টু এর ভ্যালু বলছে 1.5 আর F2, এই যে F2 এর ভ্যালু হচ্ছে 1। আবার দেখ ল্যামডা থ্রি এর ভ্যালু হচ্ছে 2 আর F3 এর ভ্যালু হচ্ছে 0.9, দেখেছিস? আবার দেখ ল্যামডা 4 এর ভ্যালু 0.5 আর F4 এর ভ্যালু হচ্ছে 0.8। এই দেখ সব কটাকে ক্যালকুলেট করে আমার দাঁড়ালো 4.9। বুঝতে পারলি? সেন্টেন্স 2 এর জন্য আবার এই একই জিনিসটা বার করতে হবে। ল্যামডা, হ্যাঁ এখানে হচ্ছে সেন্টেন্স 2 এর জন্য আবার বার কর। সেন্টেন্স 2 দেখ সেন্টেন্স 2 এর এই যে এই ভ্যালুগুলো নিতে হবে। সেন্টেন্স 2 এর এই ভ্যালুগুলো নিয়ে এই যে এগুলোর সাথে মাল্টিপ্লাই করে করে আমাকে দেখতে হবে। আমি জানি মনে অনেক প্রশ্ন উদয় হচ্ছে, ল্যামডা গুলো কোথা থেকে এলো, এই ম্যাট্রিক্স এর ভ্যালুগুলোই বা কোথা থেকে এলো, আমি জানি এই প্রশ্নগুলো কালকে আমার মনে এসেছিল। আরে দুম করে যে এরকম ম্যাট্রিক্সটাকে জেনারেট করলো, উড়ে এসে জুড়ে বসলো ভ্যালুগুলো, একদমই না, কোনোটাই উড়ে আসেনি, আমি সব দেখাচ্ছি। ল্যামডা ওয়ান ল্যামডা টু এই যে ভ্যালুগুলো উড়ে এলো না, এগুলো লার্ন করে করে এই ওয়েটের ভ্যালুগুলোকে আমরা ডিটারমাইন করেছি, সব লার্নিং এর রেট। বুঝতে পারলি? এইভাবে চারটে সেন্টেন্সের জন্য আমরা এই স্কোরটা বার করেছি। দেখ স্কোরগুলো বার করছে। সেন্টেন্স থ্রি, সেন্টেন্স থ্রি এরটা দেখ একেবারে কম 1.11। হ্যাঁ 1.11 কেন, ওই যে সিটিতে হাই স্পিড ইন্টারনেট থাকে সেজন্য বলছে ওটা একটুখানি রিলেভেন্সটা কম। সেন্টেন্স ফোর, সেন্টেন্স ফোর এই যে আছে। এইবার কনভার্ট টু প্রবাবিলিটিস, ওই যে ম্যাক্সিমাম এন্ট্রপি যে মডেলটা সেটার প্রবাবিলিটিতে কিভাবে ইয়ে করছে দেখ। এই যে প্রথম সেন্টেন্সটার সব থেকে হাইয়েস্ট 4.9, তারপরে সেন্টেন্সটা 4.61, S4 যেটা সেটা 4.02 আর S3টা একেবারেই লো, তার মানে S3টাকে আমরা পুরো বাদ দিয়ে দিলাম সামারি থেকে। তাহলে S1 আর S2 এই দুটো হচ্ছে আমার টপ টু সেন্টেন্সে সামারি লেন্থ, এই দুটো হচ্ছে আমার টপ টু সেন্টেন্স। তাহলে সামারিটা কি হলো, ইন্ডিয়া লঞ্চড আ নিউ কমিউনিকেশন স্যাটেলাইট ইয়েস্টারডে, দ্য স্যাটেলাইট উইল ইমপ্রুভ ইন্টারনেট কানেক্টিভিটি ইন রুরাল এরিয়াস। বুঝতে পারলি কি হলো তাহলে? এই যে আমার চারটে সেন্টেন্স ছিল, চারটে সেন্টেন্সকে আমরা এই স্কোরের ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। তো সাজালে আমরা কি দেখতে পাচ্ছি, সেন্টেন্স থ্রিটা রিলিভেন্স সব থেকে কম, সেন্টেন্স থ্রিটা কে আমরা একেবারে সামারি থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওই পুরোপুরি র্যাঙ্ক রিট্রিভাল মডেল। চিন্তা করে দেখ, ইনফরমেশন রিট্রিভাল দুরকম ছিল, একটা বুলিয়ান রিট্রিভাল আর একটা হচ্ছে র্যাঙ্ক রিট্রিভাল। তা বুলিয়ান রিট্রিভালটা হচ্ছে একেবারে এক্সট্রিম ছিল, হয় 0 না হয় 1। হ্যাঁ, কিন্তু র্যাঙ্ক রিট্রিভাল কি ছিল, কোনোটাকেই আমরা ওরকম করে বাদ দিচ্ছি না, সবকটা ডকুমেন্টকে ওরকম স্কোরে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে টপ কে ডকুমেন্ট সিলেক্ট করছিলাম। এইখানেও তাই, এটা র্যাঙ্ক সেন্টেন্স রিট্রিভাল। আগেরটাই ছিল র্যাঙ্ক ডকুমেন্ট রিট্রিভাল, এটা হচ্ছে র্যাঙ্ক সেন্টেন্স রিট্রিভাল, কারণ যেহেতু সামারি জেনারেট করতে হবে আমাকে, তাই না? দেখেছিস কি সুন্দর ব্যাপারটা? তাহলে আমরা টপ কে সেন্টেন্স তুলছি, টপ টু ও তুলতে পারি, টপ থ্রি ও তুলতে পারি। ঠিক আছে?
এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে ইচ ফিচার বোর্ডস ফর আ সেন্টেন্স, সেটা তো ঠিকই আছে, ইনটিউশন। এই যে এবার আমি বলেছি হাউ দ্য ফোর লার্নড ওয়েটস ভ্যালুজ আর অবটেন। ওই যে 4টে ভ্যালু এলো, এগুলো কি উড়ে এসে জুড়ে বসলো? আমি চোখ বন্ধ করেছি, লিখে দিলাম λ1, λ2, λ3, λ4, বন্ধ করে ক্যালকুলেট করে ফেললাম। সেটা কখনো হয় উড়ে এসে জুড়ে বসে? খুব স্বাভাবিক এই প্রশ্নটা মনে স্ট্রাইক করবে। তখন আমি কোয়েশ্চেন করলাম যে হাউ দ্য ফোর লার্নড ওয়েটস আর ক্যালকুলেটেড। দেখেছিস λ1 থেকে λ4 অবধি আমার যে লার্নড ওয়েটস গুলো আছে সেগুলো কোথা থেকে এলো? দে আর লার্নড ফ্রম ডেটা বাই সলভিং অ্যান অপটিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, দে আর লার্ন ফ্রম ডেটা। এই দেখ সেন্টেন্স 1 ফিচার কে, সেন্টেন্স 1 এর জন্য ফিচার কে এটা দেখ কি ছিল? 1.01, 0.9, 0.8। দেখ ভালো করে দেখ মিলছে কিনা। এই দেখ এই দেখ এই দেখ এই যে 1.01, 0.9, 0.8। সেন্টেন্স 2 এর জন্য দেখ 0.81, 0.85, 0.9। এরকম 4টে সেন্টেন্সের ফিচার ভেক্টরটা দেখিয়েছে, দেখ ভালো করে। 4টে সেন্টেন্সের ফিচার ভেক্টর দেখিয়েছে এবং সেন্টেন্স 3 এর জন্য লেবেলিং করেছে 0। আগেই দেখিয়েছি সেন্টেন্স 3 এর স্কোরটা যে কম এসেছে, দেখেছিস? এই যে লেভেলস কাম ফ্রম হিউম্যান রিটেন সামারিজ। দ্যাট ইজ S1, S2, S4 এই তিনটের জন্য লেবেলিং মানে ক্লাসিফিকেশন, লেভেলটাই ছিল আমার ক্লাসিফিকেশন। মনে করে দেখ যে ফর্মুলাটা আমি লিখেছিলাম, ফর ইচ সেন্টেন্স SI it belongs to a summary if মানে yi is equal to 1, তাই না? এই যে ফর ইচ সেন্টেন্স SI we predict yi। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আমাকে লেভেলটা বার করতে হবে। যদি 1 হয় তো সামারির মধ্যে ঢুকে যাবে, 0 হয় তাহলে সামারি থেকে আমি মানে ওটা ওটা বের করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার লেবেলিং। এই যে মডেল ফ্রম ম্যাক্সিন্ট, দেখ ই টু দি পাওয়ারে ছিল কিন্তু এগুলো, ই টু দি পাওয়ার ছিল, এক্সপোনেন্ট লেখা ছিল, দেখ ভালো করে স্কোরের এক্সপোনেন্ট লেখা ছিল। এই দেখ এই দেখ এখানে স্কোরের এক্সপোনেন্টে ছিল, বুঝলি? ই টু দি পাওয়ারে ছিল এটা, ই টু দি পাওয়ার, সব ই টু দি পাওয়ারে যাচ্ছিল। দেখ এই দেখ এই যে এখানে যে স্কোরটা আমরা বার করছিলাম ই এর পাওয়ারে তুলতে হচ্ছে। এই দেখ এক্সপোনেন্ট, দেখেছিস? ইএক্সপি পুরো স্কোরটা আমরা বার করছিলাম সিগমা, এতক্ষণ অবধি সিগমাই বার করে যাচ্ছিলাম। এরপরে কিন্তু ওটাকে এক্সপোনেন্ট করতে হবে, কেমন? ইএক্সপি এক্সপোনেন্ট ই টু দি পাওয়ার সামথিং নিয়ে তারপর সেটাকে জেড তো নর্মালাইজেশন ফ্যাক্টর, বুঝলি? কোনো জায়গায় কোনো ডাউট রাখবি না, এই একটাই মডেল, এই একটাই মডেল। সিমুলেশন ভালো করে দেখ, পরীক্ষায় কিন্তু আসবে এখান থেকে ই টু দি পাওয়ার স্কোর, বুঝতে পারছিস? তাহলে এই যে ই টু দি পাওয়ার, হ্যাঁ আচ্ছা এই যে ম্যাক্সিমাম লাইকলিহুড, ম্যাক্সিমাম লাইকলিহুড কি করে বুঝবো? উই চুজ ওয়েট সো দ্যাট দ্য মডেল অ্যাসাইন্স হাই প্রবাবিলিটি টু কারেক্ট লেভেলস। এই যে দিস ইজ ডান বাই ম্যাক্সিমাইজিং এই যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। এই যে অপটিমাইজেশন প্রবলেম, এই জিনিসটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এই জিনিসটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এই যে গ্রেডিয়েন্ট কম্পিউটেশন, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, এই যে ডেল এল বাই ডেল ল্যামডা, ম্যাক্সিমাম এন্ট্রপি প্রিন্সিপাল, ম্যাচ মডেল এক্সপেকটেশন টু রিয়েল ডেটা স্ট্যাটিস্টিক্স। এই যে হাউ উই অ্যাকচুয়ালি কম্পিউট দ্য ওয়েটস, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এই দেখ ফিচার F2 keyword presence appears often in important sentences, তার মানে মডেল ইনক্রিজেস ল্যামডা 2। F2 ফিচারটা কি ছিল দেখ? কিওয়ার্ড প্রেজেন্স, ইসরো, স্যাটেলাইট, এইগুলো ছিল আমার কিওয়ার্ড। এগুলো থাকলে কিন্তু সেই সেন্টেন্সগুলোর ইম্পর্টেন্স বেড়ে যায়। তাহলে মডেল ইনক্রিজেস ল্যামডা 2। আচ্ছা F3টা হচ্ছে TF-IDF, স্ট্রংলি কোরিলেটস উইথ সামারি সেন্টেন্স, তাই না? তাহলে মডেল ইনক্রিজেস ল্যামডা 3। F3 ফিচারটা কি ছিল দেখ? TF-IDF, TF-IDF তোরা জানিস। তাহলে কি এক একটা টার্মের ওয়েটেজের ওপর মানে কতটা মিনিং ক্যারি করছে, কতটা অর্থবহ, কতটা ইম্পর্টেন্স সেটা ক্যারি করে আমাকে বোঝায়। তো সেটা যদি যত স্ট্রং হবে তত আমার ল্যামডা 3ও বাড়তে থাকবে। এইবার দেখ ফিচার F1 পজিশন ইজ উইক। পজিশন ওই যে আগেই বললাম প্রথম সেন্টেন্স হলেই যে সেটা মিনিংফুল হবে বা খুব ইম্পর্টেন্স হবে তা নয়।
সেই জন্য বলছে মডেল কিপস ল্যামডা ওয়ান স্মলার, বুঝলি, মডেল কিপস ল্যামডা ওয়ান স্মলার। এইবার প্রত্যেকটা স্টেপের পর কিভাবে আমরা ল্যামডা গুলোকে আপডেট করছি, এই দেখ, দেখেছিস ল্যামডা গুলো এইভাবে আপডেট হচ্ছে। লার্নিং রেট, ওয়াই দিস ভ্যালুজ লুক লাইক দিস, টিএফ আইডিএফ। আমি সব ভ্যালুগুলো না দেখাচ্ছি কি করে ফিচার ভেক্টরটা ক্যালকুলেট করেছে, আমি আসছি। দেখ ল্যামডা 3 এগুলো কিন্তু ওয়েটেজ, এগুলো কিন্তু লার্নড ওয়েটেজ। এটা টিএফআইডিএফ স্ট্রংগেস্ট সিগন্যাল, কিওয়ার্ডস এটাও ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পজিশন মডারেটলি ইউজফুল, আর লেন্থ হচ্ছে উইক সিগন্যাল। বুঝতে পারলি? আমার এই চারটেই ফিচার ভেক্টর ছিল, দেখ চারটেই ছিল। প্রথমটা ছিল আমার টিএফআইডিএফ, প্রথমটা কি ছিল, প্রথমটা কি ছিল রে, এইমাত্র দেখালাম, প্রথমটা কি ছিল, এই যে প্রথমটা F1 পজিশন, তারপরে কিওয়ার্ড, তারপর টিএফআইডিএফ, তারপরে লেন্থ। ওই যে বললাম লেন্থটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। বড় সেন্টেন্স হলে যে সব সময় ইম্পর্টেন্ট হবে তা কিন্তু নয়, নয়েজ ঢুকে যেতে পারে। নয়েজ মানেই রিডান্ডেন্সি, ইররিলিভেন্ট ডেটা ঢুকে যেতে পারে। আবার খুব ছোট হলেই যে সেটা খুব ইম্পর্টেন্ট হবে তাও কিন্তু নয়। বুঝতে পারছিস? ঠিক আছে, তো এইটাকে অপটিমাইজ করছি প্রতিটা স্টেপের পর। এই যে বলছে ল্যামডা ওয়ানের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এই দেখ প্রতিটা স্টেপের পর ল্যামডা ওয়ানের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। বুঝতে পারলি? এই নিটাটা হচ্ছে লার্নিং রেট, কেমন? আচ্ছা, এইবারে ব্যাপারটা আমি বলেছিলাম এই যে হাউ দ্য ফোর ফিচার ভ্যালুজ আর ডিসাইডেড। এই যে আমার চারটে ফিচার ভ্যালু ছিল, পজিশন, তারপর হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে গিয়ে তো টিএফআইডিএফ স্কোর, আর হচ্ছে গিয়ে সেন্টেন্স লেন্থ, কি করে ক্যালকুলেট করছি। বলছে ফিচার ভ্যালুজ আর নট লার্ন, দে আর ডিজাইনড অ্যান্ড কম্পিউটেড ফ্রম দ্য টেক্সট ইউজিং হিউরিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স অর এক্সটার্নাল এনএলপি টুলস। এইগুলো কিন্তু লার্ন করছে না, লার্ন করছে কোনগুলো, লার্ন করছে ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি, ল্যামডা ফোর, ওইগুলো লার্ন করছে। বাট F1 F2 F3 এগুলো কিন্তু লার্ন করছে না, এগুলো কিন্তু ফিচার, এগুলো কিন্তু ফিচার ভ্যালুজ, এক একটা, এক একটা ফিচারের এক একটা পার্টিকুলার ভ্যালু। F1 যদি হয় পজিশন তার একটা ভ্যালু, F2 যদি হয় তোর তো টিএফআইডিএফ তার একটা ভ্যালু, F4 যদি হয় সেন্টেন্স লেংথ তার একটা ভ্যালু। সেই জন্য বলছি ফিচার ভ্যালুস গুলো কিন্তু কখনোই লার্ন করা হয় না, লার্ন করা হয় কোনগুলো, ওয়েট গুলো। আমি এখানে জানতে চেয়েছিলাম যে কি করে ফিচার ভ্যালু গুলো ডিসাইড করা হচ্ছে, আর আগেরটায় দেখ কি জানতে চেয়েছিলাম কি করে লার্নড ওয়েটস গুলো আসছে। আমি একটা একটা করে কোয়েশ্চেন দিয়ে দিয়ে জানতে চেয়েছি, যার জন্য তখন ওরা খোলসা করে বলেছে। প্রথমে কিন্তু কিছু বলছিল না, স্বাভাবিক। এই যে আমি বলেছিলাম যে হাউ দ্য ফোর লার্নড ওয়েটস ভ্যালুজ আর অবটেন্ড, কি করে চারটে ওয়েটের ভ্যালু পাচ্ছে, উড়ে আসছে না, উড়ে কেন আসবে, আমাকে এইটাকে লাইক মানে অপটিমাইজ করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তো তখন দেখা গেল যে এই প্রতিটা স্টেপের পর এই যেই ফিচার গুলো বেশি ইম্পর্টেন্ট সেই ওয়েট গুলো অটোমেটিক ভ্যালু বেড়ে যাবে। বুঝলি? কিওয়ার্ড প্রেজেন্স, একটা সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড যত বেশি থাকবে সেটার ইম্পর্টেন্স তত বেড়ে যাওয়ার কথা। তো ওই জন্য F2 যদি কিওয়ার্ড প্রেজেন্স হয় তাহলে ল্যামডা 2 এর ভ্যালু বেড়ে গেল, F3 যদি টিএফআই হয় সেটাও তাই। একটা ওয়ার্ড কতটা মিনিংফুল, কতটা ওয়েট ক্যারি করছে সেটা ডিপেন্ড করছে, তাহলে সেটাও হচ্ছে ল্যামডা 3। তারপরে F1 হচ্ছে পজিশন, ওই যে বললাম প্রথম সেন্টেন্স মানেই যে তার মানে তার ইম্পর্টেন্সটা বেশি হবে তা কিন্তু নয়, দেখ ওই জন্য ল্যামডা 1টা কমে গেল। এইবার প্রতিটা স্টেপের পর ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডার ভ্যালুগুলো কিভাবে মানে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই যে নিটা ইজ দ্য লার্নিং রেট। এই নিটাটাকে বলে লার্নিং রেট। বুঝতে পারলি? আমি একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করে করে ইলাস্ট্রেট করতে বলেছি, তারপরে ওরা জিনিসগুলো খোলসা করে আমাকে বলেছে যেই ওয়েটের ভ্যালুটা বেশি সেই ফিচারটা তত বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখ 2.5, সরি এখানে 2.0, 2.0তে আমার কি ফিচার ছিল, দেখ 2.0তে ছিল আমার টিএফআইডিএফ স্ট্রংগেস্ট সিগন্যাল বলছে ওই জন্য। এরপর দেখ কোনটা ছিল 1.5, কিওয়ার্ডস, কিওয়ার্ড প্রেজেন্স যেগুলোতে আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখ 1.2, 1.2তে কি ছিল আমার পজিশন, মডারেটলি ইউজফুল। পজিশন প্রথমেই তো বললাম যে সেন্টেন্স মানে একটা প্যারাগ্রাফের শুরুতেই আসে মানে
সবসময় যে ইম্পর্টেন্ট হবে তাও নয়। আর সব থেকে কম দেখ 0.5 সেন্টেন্স লেংথ। এই দেখ সেন্টেন্স লেংথ, খুব বড় সেন্টেন্স হলেই যে সেটা মিনিংফুল তা কিন্তু নয়, বুঝতে পারলি? বেশ, এইবারে আমি আসছি ফিচারগুলো, এটা খুব মজা লাগবে দেখ, খুব ইন্টারেস্টিং এই ফিচারগুলো। হোয়াট আর দ্য ফিচার্স ইন ম্যাক্সেন্ট? এই যে ম্যাক্সেন্ট, ম্যাক্সিমাম এন্ট্রপি, এই যে মডেলটা সামারাইজেশনের ফিচারগুলো তো আমি দেখিয়েছি কি কি ফিচার হতে পারে। মেজারেবল প্রপার্টি অফ আ সেন্টেন্স দ্যাট মে ইন্ডিকেট ইটস ইম্পর্টেন্স, এটাই হচ্ছে মেন কথা। মেজারেবল প্রপার্টি, আমরা যেটা মেজার করে বার করতে পারি, সেন্টেন্সের লেংথ মেজার করতে পারি, একটা যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি, টিএফ আইডিএফ স্কোরটাকে মেজার করতে পারি, হ্যাঁ, আমরা পজিশন মেজার করতে পারি, এগুলো সবকটাই কিন্তু মেজারেবল প্রপার্টি। তাহলে দিজ আর ডিজাইন বেসড অন, এই যে দেখ লিঙ্গুইস্টিক ইনটিউশন, স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন, যাই হোক। হাউ ইচ ফিচার ইজ ডিসাইডেড, প্রত্যেকটা ফিচারের ভ্যালু, দেখ আমি যে একটা বড় ম্যাট্রিক্সকে পপুলেট করেছিলাম বললাম না, কোথা থেকে উড়ে এলো, এটা না, আমি একটা বড় ম্যাট্রিক্সকে, এই যে ম্যাট্রিক্সটাকে আমি জেনারেট করেছিলাম অ্যাসাইন ফিচার ভ্যালুস, তাই না? সেন্টেন্স 1 2 3 4, কোথা থেকে উড়ে এলো ফিচারগুলো? কোনোটাই উড়ে আসেনি। আমি একটা একটা করে প্রশ্ন করেছি, ওরা একটা একটা করে জিনিসটা জট খুলতে খুলতে গেছে। এইবার দেখ এই জটটা কি করে খুলছে, দেখ এবার। সেন্টেন্স পজিশন হচ্ছে F1, ইম্পর্টেন্ট সেন্টেন্সেস অফেন অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং, ইম্পর্টেন্ট সেন্টেন্সেস, ঠিক আছে, অফেন অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং। এই যে এইভাবে আমরা প্রথম ফিচারটার ভ্যালু ক্যালকুলেট করছি, 1 থেকে মাইনাস করছি, পজিশন -1/n, n ইজ দ্য টোটাল নাম্বার অফ সেন্টেন্স, বুঝলি? মানে যদি ফার্স্ট সেন্টেন্স হয় তাহলে হাই প্রায়োরিটি, কি হবে, 1 - 1 মানে 0 হয়ে যাবে, তাহলে সেই ফিচারটার ভ্যালু হয়ে যাচ্ছে পুরোপুরি 1। দেখ সেন্টেন্স 1 এর জন্য ফিচারের ভ্যালুটা হচ্ছে 1। সেন্টেন্স 2 যদি হয় তাহলে কি হবে, 2 - 1/4 মানে কত, 1/4, 1/4 মানে কত, 0.5, 0.25 মানে 0.75 হলো, বুঝতে পারলি? সেন্টেন্স 3 এর জন্য কি হবে, 3 - 1/4 মানে 2/4, হাফ মানে 0.5, এই দেখ। সেন্টেন্স 4 যদি হয় 4 - 1/4, 3/4 মানে 0.75, তাহলে একের থেকে বাদ দিলে 0.25, তাহলে বুঝতে পারলি? তাহলে এই চারটে সেন্টেন্সের জন্য পজিশন ভ্যালুগুলো কি করে বার করলাম? ওরা কিন্তু প্রশ্ন না করলে আমাকে খোলসা করে বলছিল না, একটা একটা করে জট খুলতে খুলতে যেতে হবে, তো ফিচার ভ্যালুগুলো দিয়ে আমি যে ম্যাট্রিক্সটাকে জেনারেট করলাম কোথা থেকে এলো, এই দেখ পজিশন, পজিশনগুলো কি করে নিয়েছে, প্রথম সেন্টেন্সটার জন্য 1, সেকেন্ডটার জন্য কি হচ্ছে 2 - 1/4 মানে 1/4, তাহলে একের থেকে 1/4 বাদ দিলে কত হয়, 3/4 মানে 0.75, বুঝতে পারলি? কি সুন্দর একটা ফিচার হয়ে গেল। দিস ইজ ম্যানুয়ালি ডিজাইন নর্মালাইজেশন, ম্যানুয়ালি ডিজাইন নর্মালাইজেশন হলো। এইবার দেখ কিওয়ার্ড প্রেজেন্স, সেকেন্ড ফিচারটা ছিল কিওয়ার্ড প্রেজেন্স, প্রথমটা গেল সেন্টেন্সের পজিশন। জেনারেলি কি হয় যে একটা প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্সটা খুব মিনিংফুল হয়, ওই জন্য ওর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, এরপর আস্তে আস্তে কমতে কমতে গেল, তার কোনো মানে নেই। এমন হতে পারে যে লাস্ট সেন্টেন্সটা মারাত্মক ইম্পর্টেন্ট, সেই জন্য কি হচ্ছিল, এই যে ফিচারটা আছে সেন্টেন্স পজিশন, তার করসপন্ডিং যে ল্যামডার ভ্যালুটা সেটা খুব কম ছিল, মনে আছে? এই দেখ এখানে দেখাচ্ছি, এই দেখ পজিশনের করসপন্ডিং যে ল্যামডার ভ্যালুটা মডারেটলি ইউজফুল বলছে, খুব একটা স্ট্রং নয় বা ভেরি ইম্পর্টেন্ট নয়, দেখতে পাচ্ছিস? লাস্ট সেন্টেন্সটা প্যারাগ্রাফের হতে পারে মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু লাস্ট সেন্টেন্সটার জন্য কি হচ্ছে, ফিচার ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। তা ফিচার ভ্যালু অবভিয়াসলি, কিন্তু পজিশনটা মানে তার যে ল্যামডাটা ওটা কিন্তু মডারেটলি ইউজফুল, বুঝতে পারলি? এগুলোকে ব্যালেন্স করতে হচ্ছে। এই যে হাউ টু ডিসাইড কিওয়ার্ডস, এই যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, টিএফ আইডিএফ টপ টার্মস, টিএফ আইডিএফ তো দেখেছিস, আইডিএফ মানে কি ছিল, যেই পার্টিকুলার টার্মগুলো একটা ডকুমেন্টে ফ্রিকোয়েন্টলি আছে বাট গ্লোবালি রেয়ার আছে, সেইগুলো কিন্তু হাই ইম্পর্টেন্স মানে হাই মিনিং কনভে করে, ক্যারি করে, তো সেইগুলো বলছি টিএফ আইডিএফ এর টপ টার্মগুলোকেও আমরা কিওয়ার্ড বলতে পারি। বা ডোমেন স্পেসিফিক টার্ম, ডোমেন স্পেসিফিক টার্ম, যেমন ধর ইসরো, ইসরো একটা ইনস্টিটিউটকে বোঝাচ্ছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে একটা অর্গানাইজেশন যেটা কিনা স্পেস নিয়ে কাজকর্ম করে, তাহলে এটা একটা ডোমেন স্পেসিফিক টার্ম, তাই না? এরকম বলছে।
এই জিনিসটা কিভাবে আসছে, প্রথম সেকেন্ড ফিচারটা হচ্ছে কিওয়ার্ড প্রেজেন্স। এই যে নাম্বার অফ কিওয়ার্ডস ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্ডস। এই দেখ সেন্টেন্স বলছে ইন্ডিয়া লঞ্চড আ নিউ স্যাটেলাইট, কিওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া আর স্যাটেলাইট, আর বাকিগুলো কিন্তু কিওয়ার্ড নয়, বুঝতে পারলি? তাহলে দেখ টোটাল নাম্বার অফ ওয়ার্ড আছে 6টা, ওটা ডিনোমিনেটরে গেল, আর দুটো কিওয়ার্ড ওপরে গেল 2/6, মানে হচ্ছে 0.33। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ফিচার, কিওয়ার্ড প্রেজেন্স। কতগুলো কিওয়ার্ড রয়েছে সেইটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়ার্ডস প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। টোটাল নাম্বার অফ ওয়ার্ড যদি 6টা হয় তাহলে ওটা যাবে ডিনোমিনেটরে, মানে নিচে যাবে, আর দুটো কিওয়ার্ড রয়েছে ইন্ডিয়া আর স্যাটেলাইট। এবার দেখ TF-IDF স্কোর। TF-IDF স্কোর আমরা জানি কি করে ক্যালকুলেট করতে হয়। ওয়ার্ডস দ্যাট আর ফ্রিকোয়েন্ট ইন দ্য ডকুমেন্ট বাট রেয়ার গ্লোবালি আর ইম্পর্টেন্ট। আগেও বললাম না, 1000টা ডকুমেন্টের একটা কালেকশন আছে, একটা পার্টিকুলার ডকুমেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা টার্ম বেশ ফ্রিকুয়েন্টলি অকার করেছে, কিন্তু সেই টার্মটা গ্লোবালি রেয়ার, মানে বাকি ডকুমেন্টগুলোর মধ্যে সেই টার্মটা খুব রেয়ার। সেই ক্ষেত্রে বোঝা যায় যে ওই টার্মটা ওই পার্টিকুলার জন্য একটা বিশেষ মিনিং, একটা ওয়েটেজ ক্যারি করছে। তো সেটাই হচ্ছে আমার এই TF-IDF, এই TF-IDF স্কোর। এবার নর্মালাইজ তো করা হয় কেন তোরা জানিস, ভ্যালুটাকে একটা নির্দিষ্ট রেঞ্জে যাতে বিলং করা যায়, মানে যাতে ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাই করে, সেই জন্য আমরা নর্মালাইজেশনটা করছি। বোঝা গেল? হাউ কম্পিউটেড, এই যে কম্পিউট TF টার্ম ফ্রিকোয়েন্সি, কম্পিউট IDF ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, আর মাল্টিপ্লাই। ঠিক আছে? TF-IDF সেটা আমরা ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করে দিই। TF-IDF ক্যালকুলেট করা তো দেখিয়েই দিয়েছি, টার্ম ফ্রিকোয়েন্সি আর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। হ্যালো, এইবার দেখ বলেছে সেন্টেন্স লেংথ। সেন্টেন্স লেংথ যদি খুব ছোট হয় তাহলে বলছে নট ইনফরমেটিভ, টু শর্ট নট ইনফরমেটিভ, টু লং নয়েজি। যদি কোনো সেন্টেন্স খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু মিনিং ক্যারি করার জায়গায় নয়েজ ঢুকে যায়। ওকে, তাহলে এই যে F4 যে ফিচারটা সেটা হচ্ছে লেংথ অফ এস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম সেন্টেন্স লেংথ। মানে ধর আমার কাছে 4টে সেন্টেন্স দেওয়া আছে, তো 4টে সেন্টেন্সের মধ্যে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সের লেংথ সব থেকে বেশি হবে, সেইটা যাবে ডিনোমিনেটারে, আর যে পার্টিকুলার সেন্টেন্সটা নিয়ে আমরা ডিল করছি সেইটার লেংথটা যাচ্ছে নিউমারেটারে। বুঝলি? তাহলে এই দেখ প্রথম সেন্টেন্সে আমার 10টা ওয়ার্ড আছে, তাহলে কি হচ্ছে 10/12। সেকেন্ড সেন্টেন্সে আমার 12টা ওয়ার্ড, এটাই হাইয়েস্ট, তাহলে 12/12 মানে 1। থার্ড সেন্টেন্সে দেখ 8টা ওয়ার্ড, তাহলে 8/12। বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে আমার ফিচারের ভ্যালুগুলো, লেংথ অফ এস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম সেন্টেন্স লেংথ। দিস ফিচার্স আর নট ইউনিভার্সাল, ইউ ক্যান ডিজাইন মেনি আদার্স। সে তো বটেই, আমি যে এই 4টে ফিচার নিয়ে কাজ করেছি এর বাইরে গিয়ে আর অন্য কোনো ফিচার হয় না। আমরা সামান্য কয়েকটা ফিচার নিয়েছি, তাই না? কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি নিয়েছি, TF-IDF স্কোর নিয়েছি, সেন্টেন্সের পজিশন নিয়েছি, আর সেন্টেন্সের লেংথ নিয়েছি। এর বাইরে কি আর কোনো ফিচার নেই? ডেফিনেটলি আছে। কি নেবো সেটা ডিপেন্ড করছে আমার উপর। বুঝা গেল? দেখ অ্যাডিশনাল কমন ফিচার আর কি কি হতে পারে, দেখ টাইটেল সিমিলারিটি, কিওয়ার্ডস, পার্টস অফ স্পিচ ট্যাগ, হ্যাঁ, নেমড এন্টিটিস, হ্যাঁ, তারপরে এই যে টপিক মডেলিং, LD আগের দিন দেখাচ্ছিলাম, দেখ LDA, similarity to document centroid, how features are decided in practice। ফিচারগুলো আমরা কিভাবে ডিসাইড করি, এখানে তো জাস্ট লিমিটেড কয়েকটা ফিচার বলেছে। এই যে হিউরিস্টিক ডিজাইন, humans decide position matters, keywords matter, most traditional summarization systems use this। তাই না? পজিশন ওই যে বললাম, একটা প্যারাগ্রাফের শুরুতেই যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তার ইম্পর্টেন্সটাকে বেশি ধরা হয়, কিন্তু তার পজিশনের ফিচারটা হয়তো ভ্যালুটা বেশি এলো, কিন্তু তার করসপন্ডিং যে ওয়েটটা মানে ল্যামডাটা, ওটার ভ্যালু কিন্তু আবার কমিয়ে দিল, যাতে করে ব্যালেন্সটা বজায় থাকে। আমি ল্যামডাও বাড়াবো, এফও বাড়াবো, তাহলে তো গোটা কম্পোনেন্টটাই বেড়ে গেল, তাই না? সেজন্য যদি এফটা মানে এফটা বেড়ে যায়, পজিশনের এফটা যদি বেড়ে যায় তাহলে আমাকে ল্যামডাটাকে ঠিক সেভাবে কমাতে হবে যাতে ব্যালেন্সটা বজায় থাকে। এই যে ডেটা ড্রিভেন সিলেকশন, ট্রাই মেনি ফিচার, যত রকমের ফিচার মাথায় আসে সব কিছু ট্রাই করে যাও। আমি নিজেও যখন PhDর একটা কাজ করেছিলাম
আমার থিসিসের একটা পার্টিকুলার চ্যাপ্টার ছিল হাইব্রিড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। আমার এন্টেলমেন্টের ওপরই পুরো পিএইচডি কাজটা ছিল। তো সেখানে আমি এরকম একটা কাজ করেছিলাম, হাইব্রিড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। তো ওখানে হাইব্রিড ছিল ঠিকই, বাট ওখানে আমরা মানে আমি আর কি অনেক রুল বেসড ফিচার, গ্রাফ বেসড ফিচার তৈরি করেছিলাম। গ্রাফ বেসড অ্যাপ্রোচ ছিল একটা এন্টেলমেন্টের, ওইটাকে স্টাডি করে আমরা ফিচারগুলোকে বার করেছিলাম। যত রকমের ফিচার মাথায় এসেছিল সব কিছু দিয়ে ট্রাই করে করে সেই বার চার্ট এঁকেছিলাম, গ্রাফ এঁকেছিলাম, কোন ফিচারের কম্বিনেশনে কি আউটপুট আসছে, মানে কিছু আর বাদ রাখিনি আমি এক্সপেরিমেন্ট করতে। তারপরে একটা কনক্লুশনে এসে দাঁড়ালো যে এত পার্সেন্ট অ্যাকিউরেসি আসছে এই এই ফিচারের কম্বিনেশনে। বুঝতে পারলি? সেই জন্যই বলছে যে ট্রাই মেনি ফিচার্স, অনেক রকমের ফিচার আমরা ক্যারি করতে পারি, মানে কি বলে তৈরি করতে পারি। দেখ আমি একটু দেখাচ্ছি আমার থিসিসের পার্ট। আমি তো থিসিসটা পুরো দিইনি তোদের, শুধু ইন্ট্রোডাকশন পার্টটা দিয়েছি পড়ার জন্য। আমি কত রকমের ফিচার দিয়ে কাজ করেছিলাম একটু দেখাচ্ছি। এই যে 20 জুলাই আমার ডিফেন্ড হয়েছিল, 27/2020 এই দিনই আমার ডিফেন্ড হয়েছিল, এই দিনই পিএইচডিটা পেয়েছিলাম আমি 2020 সালের 20 জুলাই। তখন পুরো লকডাউন চলছিল, বাড়ি থেকে আমার ডিফেন্ড হয়েছে, বাড়িতে বসে অনলাইনে প্রেজেন্ট করেছিলাম। তো যাই হোক, দেখ এখানে আমার একটা কাজ ছিল যে হাইব্রিড। তো আমি এরকম যত খুশি ফিচার মানে মনে যা আসতো, যা মনে আসতো তাই দিয়ে আমি এরকম ইয়ে করেছিলাম। পেজ নাম্বারটা দেখি, চ্যাপ্টার 3 না, চ্যাপ্টার 3 না, চ্যাপ্টার 4 মনে হয়। হ্যাঁ, চ্যাপ্টার 3 তে ছিল গ্রাফ বেসড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। হ্যাঁ, এটাই মেন ছিল, এই চ্যাপ্টারটাই সব থেকে বড়। আর চ্যাপ্টার 4 এই যে হাইব্রিড অ্যাপ্রোচ, দেখতে পাচ্ছিস আমি এই পেজ নাম্বারটায় যাই। হ্যাঁ, এই পেজ নাম্বারটায় কি করে যাব, যেখান থেকে যাওয়া যায়। এই যে হাইব্রিড অ্যাপ্রোচ ফর টেক্সচুয়াল এন্টেলমেন্ট রেকগনিশন, দেখেছিস? এই যে এইটা হচ্ছে ফ্লো চার্টটা, সিস্টেমের ফ্লো চার্ট। এই যে এন্টেলমেন্ট ক্লাসিফিকেশন করেছিলাম ইয়েস অথবা নো। দেখ কতগুলো ফিচার আমি এখানে বানিয়েছিলাম, মনে যা এসছিল তাই দিয়ে এক্সপেরিমেন্ট করতাম। নিয়ে দেখা গেল একটা পার্টিকুলার কম্বিনেশন অফ ফিচারের জন্য আমার স্কোরটা সব থেকে বেশি আসছে, মানে স্কোর বলতে অ্যাকিউরেসিটা। এই কতগুলো ফিচার এখানে নিয়ে আমি ক্যালকুলেট করেছিলাম। এই জন্য বলেছে ট্রাই মেনি ফিচার, যত ফিচার পড়ো সব কিছু দিয়ে ট্রাই করো, যত ফিচার আছে। দেখ না, এই যেগুলো সব একটা ফিচার, বুঝলি? এই যে নেম টু এন্টিটি ম্যাচ রেশিও F3, এটা একটা ফিচার F3। তারপর অ্যান্টোনিম বিট F4, এটা একটা ফিচার। আচ্ছা, তারপর এই যে নেগেশন বিট, এটা একটা ফিচার F5। দেখেছিস? F1 F2 F3 F4 F5, জানি আর কটা ছিল, সুপারলেটিভ ডিগ্রি মডিফায়ার F6। যা যা মাথায় এসেছিল তখন বসে বসে খালি এক্সপেরিমেন্ট করতাম। এই যে এন্টেলমেন্ট স্কোর F7, এন্টেলমেন্ট ক্লাসিফিকেশন, তারপরে F7, মানে মোট 7খানা ফিচার নিয়েছিলাম। এই দেখ, এগুলো হচ্ছে এক একটা মডেল, আর কোন মডেল কোন কোন ফিচারের কম্বিনেশনে তৈরি হয়েছে এইরকম। মোট 11টা মডেল, মানে এগুলোর কম্বিনেশন, আর ফিচার ছিল মোট 7টা। মোট 7টা ফিচার দিয়ে আমি কাজটা করেছিলাম, বুঝলি? এই 7টা ফিচার আমি তৈরি করেছিলাম। কেউ ইচ্ছা করলে আরো বেশি করতে পারে। আমি এই 7টা ফিচার ভেবে ভেবে বের করে এগুলোর ওপর নানান রকম এক্সপেরিমেন্ট করে দেখতে পেলাম যে কোন ফিচারের আমার কম্বিনেশনে অ্যাকিউরেসি স্কোরটা সব থেকে ভালো আসছে। এই দেখ M11, এই দেখ এই স্কোরটা ভালো এসেছিল। এটা RT1 এর ওপর, RT সেই ডেটা সেটগুলো দেখিয়েছিলাম মনে আছে? RT1 2 3 4 5 6 7 অবধি, সে বলেছিলাম না এগুলো RT চ্যালেঞ্জ, এক এক বছর এক একটা হতো। হ্যাঁ, এক এক বছর এক একটা RT চ্যালেঞ্জ, RT ট্র্যাক হতো। সেই ডেটা সেটগুলোর ওপরেই আমার কাজটা করতে হয়েছিল। এই যে সমস্ত গ্রাফ এঁকে দেখিয়েছিলাম যে কোন ফিচারের সব থেকে ভালো আসছে। দেখ এটা আবার M10 এর ওপর ভালো এসছে, M10 ওই যে মডেল M10, মানে দেখ M10 মানে কি লিখেছিলাম,
M10 মানে হচ্ছে এই যে F1 F2 F7, বুঝলি? এই তিনটের কম্বিনেশন করে আমরা M10 একটা মডেল বার করেছিলাম, বুঝতে পারলি? এইভাবে আমরা জিনিসটা করেছি। M11 মানে আমি করেছিলাম আর কি। এই যে প্রথমে এরকম হচ্ছে ট্যাবুলারাইজড ফরম্যাটে দেখিয়েছি, তারপরে এরকম গ্রাফিক্যাল ফরম্যাটে, তারপরে একটা টেবিল একটা গ্রাফ। এই দেখ, M11 এখানেও বেশি স্কোর দিয়েছে এবং তার করসপন্ডিং এই যে গ্রাফ, একটা টেবিল একটা গ্রাফ, এই রকম করে বানিয়েছিলাম জিনিসটা গুছিয়ে। এই যেখানে M9 আর M11 একই স্কোর দিচ্ছে, M9 M11, এই দেখ M9 M11, এই যে এই যে এক্স অ্যাক্সিস বরাবর মডেল আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাকিউরেসি, একদম পরিষ্কার করে যার যা যা ফিচার মাথায় আসবে সব এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করে এরকম লেখা যায়। এই যে এখানে দেখ M9 M11, M9 M11, M9 এই যে আর M11 এই যে, এই হচ্ছে ব্যাপার, বুঝলি কি সুন্দর জিনিসটা? এইভাবে যার যা ফিচার মাথায় আসে সেগুলোকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। ওই জন্য বলছে ট্রাই মেনি ফিচার। আমি ৭টা ফিচার নিয়েছিলাম ঠিকই, কিন্তু ৭টা ফিচারকে আমি আবার কম্বাইন করে করে এক একটা মডেল বানিয়েছিলাম। এক একটা মডেল, সবকটা ফিচারকে কম্বাইন করেছি শুধু তা নয়, এক একটা ফিচারের সাথে এক একটা ফিচারের কম্বিনেশন করে আমি এরকম বানিয়েছিলাম। এটা আমার একটা জার্নাল পেপার হয়েছিল। এটা মনে হয় 2017-তে অ্যাকসেপ্ট হয়েছে, 18-তে পাবলিশ হয়েছে। কবেকার কথা, কবে করেছি পিএইচডি। কি দেখাচ্ছি জাস্ট আর কি করে ফিচার গুলোকে কম্বাইন করে করে এক একটা মডেল বানিয়ে টেস্টিং করতে হয়। এই যে এগুলো এক একটা মডেল, আর মডেলগুলো তো বলেই দিলাম কি করে বানাতে হয়েছে, ফিচারগুলোকে কম্বাইন করে করে, বুঝলি? যে একটা করে গ্রাফ আর একটা করে টেবিল, একটা টেবিল একটা গ্রাফ, এরকম করে করে সব দেখানো আছে। তারপরে এরার অ্যানালিসিস। দেখ থিসিসটা 209 পাতার, দেখেছিস? 209 পাতার থিসিস লিখতে আমার 2 মাস লেগেছে। যাই হোক, তাহলে ব্যাপারটা বুঝতে পারলি? বলছে ট্রাই মেনি ফিচার। এইগুলোই যে একমাত্র ইউনিভার্সাল ফিচার তা কিন্তু নয়, যার যা মনে আসবে তাই করবি। এইবারে কি বলেছে দেখ, ম্যাক্সেন্ট itself is simple, it only combines features optimally, if features are bad model fails। যদি ফিচারগুলো খুব একটা মানে কি বলবো, যদি ফিচারগুলো খুব একটা রোবাস্ট না হয় তাহলে ফেল তো করবেই। আমি যদি সেন্টেন্স পজিশনের ওপর জোরটা দিয়ে ফেলি তাহলে তো ফেল করতেই পারে। একটা প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্স মানেই যে সেটা খুব অর্থবহ হবে, মিনিংফুল হবে, সেটা নাও হতে পারে। সেই জন্যই বলছে ইফ ফিচার্স আর ব্যাড দেন মডেল ফেলস, ইফ ফিচার্স আর গুড দেন মডেল পারফর্মস ওয়েল। বুঝতে পারলি? সবটাই কিন্তু ফিচারের উপর ডিপেন্ড করছে। ম্যাক্সেন্ট মানে এই যে ম্যাক্সিমাম এনট্রপি ফর এইডেড সামারাইজেশন, সিম্পল কিন্তু ফিচারের উপর ডিপেন্ড করছে। আর ম্যাক্সেন্ট ডাজ নট ডিসকভার হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ইট ওনলি লার্নস হাউ ইম্পর্টেন্ট ইচ ফিচার ইজ। ওই যে হাউ ইম্পর্টেন্ট মানে ওই যে ওয়েট গুলো λ1 λ2 λ3, ওই দেখছিলাম কোন ফিচার কতটা ইম্পর্টেন্ট সেইটা ডিপেন্ড করছে ম্যাক্সেন্ট। তার উপর বেস করে কিন্তু ল্যামডার ভ্যালুগুলো প্রতিটা স্টেপে স্টেপে চেঞ্জ হচ্ছিল। দেখ দেখিয়ে দিয়েছি সব আমি কি করে ল্যামডার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছিল ওই ফর্মুলাটা দিয়ে, ওই যে সেই নিটা লার্নিং রেট। হ্যাঁ, এই হলো ব্যাপার। তাহলে ফিচার হচ্ছে এফকে, এইগুলো আমরা ডিজাইন করছি, কম্পিউট করছি, বাট ওয়েট গুলো কিন্তু লার্ন করছি। বুঝতে পারলি কি সুন্দর জিনিসটা? এই দুটোর ওপর বার করে মানে বেস করে আমরা স্কোর ওই সিগমা করছিলাম, সিগমা অফ কে ল্যামডা কে ইন্টু এফ কে, তারপর সেটাকে এক্সপোনেনশিয়াল ই এর পাওয়ারে নিয়ে নিচ্ছিলাম। বুঝলি? খুব সুন্দর জিনিসটা। তাহলে ভালো লাগলো পড়ে আজকে এই মডেলটা। আমি আগের দিন না এগুলো বের করে রাখতে পারিনি, কারণ খুঁজে পাইনি সেরকম। সেই জন্য ভাবলাম না চোখের সামনে সিমুলেশনটা না দেখালে হবে না, তখন আমি কালকে রাত্রে বসে বসে এগুলো সব সিমুলেশন বের করে রেখেছি তোদের কখন পড়াবো বলে। লাস্ট একটা কোয়েশ্চেন আমি জানতে চেয়েছিলাম যে এটা এক্সট্রাক্টিভ সামারাইজেশনের ওপর চলবে নাকি অ্যাবস্ট্রাকটিভের ওপর। তখন বলছে এটা কিন্তু এক্সট্রাকটিভের ওপরেই চলবে। তার কারণ কি, আমি তো সর্টিং করছি না, মানে র্যাঙ্ক করছি, সেন্টেন্স র্যাঙ্কিং করছি। আমি আমার যে কটা সেন্টেন্স আছে সেগুলোকে আমি র্যাঙ্ক ওয়েতে সাজাচ্ছি, মানে র্যাঙ্কের ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে টপ কে সেন্টেন্স আমি রিট্রিভ করছি, টপ কে সেন্টেন্স আমি রিট্রিভ করছি। সেই জন্যই বলছে এখানে সেন্টেন্স র্যাঙ্কিং হচ্ছে। বোঝা গেল?
এক্সট্রাকটিভ ভার্সেস অ্যাবস্ট্রাকটিভ। তাহলে এক্সট্রাকটিভটা কি? সিলেক্ট সেন্টেন্সেস ফ্রম দ্য অরিজিনাল টেক্সট। আর অ্যাবস্ট্রাকটিভটা বললাম পুরো জিনিসটা বুঝে নিজের মতো করে আমি জিস্ট লিখবো, জেনারেট নিউ সেন্টেন্সেস। সেইটা কিন্তু ম্যাক্সিমাম এন্ট্রপি করছে না, জেনারেট কিন্তু করছে না নতুন সেন্টেন্স। তাহলে কি করছে? ওই এক্সিস্টিং যে ডকুমেন্ট আছে সেইখান থেকেই আমার ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলোকে শুধু সিলেক্ট করছে। বোঝা গেল? এই যে সেটা এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। এই যে বাইনারি ক্লাসিফিকেশন। কেন বাইনারি? 1 যদি হয় তাহলে সামারির মধ্যে ইনক্লুড হবে, আর 0 যদি হয় তাহলে আমি সামারিতে ইনক্লুড করব না। এই যে তাহলে ম্যাক্সিমাম এন্ট্রপি ন্যাচারালি আনসার্স শুড দিস সেন্টেন্স বি ইনক্লুডেড। ব্যাস এইটুকুই ব্যাপার। Why maximum entropy is not suitable for abstractive summarization? আর অ্যাবস্ট্রাকটিভের ক্ষেত্রে আমাকে সেন্টেন্স জেনারেশন করতে হবে, সেটা কিন্তু এখানে করা হচ্ছে না, সেইটা কিন্তু করা হচ্ছে না। তাই বলছে যে লিমিটেশন গুলো কি? নো সিকোয়েন্স জেনারেশন, নো ল্যাঙ্গুয়েজ মডেলিং, নো ডিপ সিম্যান্টিক আন্ডারস্ট্যান্ডিং, ইট ক্যানট ক্রিয়েট নিউ সেন্টেন্সেস, ইট ক্যান অনলি সিলেক্ট এক্সিস্টিং ওয়ান্স। সেই জন্যই বলছে যে এটা কিন্তু অ্যাবস্ট্রাকটিভের ওপর চলবে না, এটা এক্সট্রাকটিভের ওপর চলবে। এটা আমি লাস্ট একটা কোয়েশ্চেন জানতে চেয়েছিলাম, অ্যাবস্ট্রাকটিভের ওপর আদৌ কি চলবে? আমার ডাউট ছিল। অবভিয়াসলি আমার তো সেন্টেন্স র্যাঙ্কিং করছে, এখানে র্যাঙ্কে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে টপ কে সেন্টেন্স তুলছে। তো এখানে অ্যাবস্ট্রাকটিভের কোনো প্রশ্নই নেই। অ্যাবস্ট্রাকটিভ মানে জেনারেট করতে হবে, জেনারেটিভ এআই। সেটা কিন্তু নয়, জেনারেট কিন্তু করছে না, এক্সিস্টিং গুলোকেই শুধু মানে ওই র্যাঙ্কড অর্ডারে রিট্রিভ করছে। বুঝতে পারলি? এই যে ক্যান ম্যাক্সিমাম এন্ট্রপি বি ইউজড ইনডাইরেক্টলি ফর অ্যাবস্ট্রাকটিভ টাস্ক? ইয়েস, বাট অনলি ইন আ সাপোর্টিং রোল। সেন্টেন্স সিলেকশন বিফোর জেনারেশন, ফিচার স্কোরিং ফর হাইব্রিড সিস্টেম। যাই হোক, বুঝতে পারলি? তাহলে ম্যাক্সিমাম এন্ট্রপিটা হচ্ছে জাজ, আর ট্রান্সফর্মার মডেল সেটা হচ্ছে রাইটার। ট্রান্সফর্মার মডেল কিন্তু নতুন সেন্টেন্স জেনারেট করে, বাট ম্যাক্সিমাম এন্ট্রপি যেটা আজকে এতক্ষণ ধরে বোঝালাম সেটা কিন্তু জাজ। ও শুধু সিলেক্ট করবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটাকে ক্লাসিফিকেশনে ঢোকাবে, মানে বাইনারি ক্লাসিফিকেশন 1, আর যেটা লেস রিলিভেন্ট সেটা 0। সো ইট ইজ আ বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বোঝা গেল? আজকে এটা বোঝাবো বলেই আমি ক্লাসটা ডেকেছিলাম। তোদের সিলেবাসে পরিষ্কার একটা জিনিস মেনশন করাই আছে, এই ম্যাক্সিমাম এন্ট্রপি মডেল। এই যে এই জিনিসটা বলে দিলাম, ঠিক আছে? তাহলে এটা একটু ভালো করে পড়িস, কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। বোঝা গেল জিনিসটা? মেন হচ্ছে ফিচারের ভ্যালু এফ আই গুলো কি করে জেনারেট করা হচ্ছে, আর ল্যামডা আই গুলো কি করে লার্ন করা হচ্ছে। এফ আই ইন্টু ল্যামডা আই, এবার সিগমা অফ কে, সেটাকে পুরো সিগমা করে আমি ল্যামডা আই আর এফ আইটা বার করলাম, নিয়ে আমি ডিভাইড করছি কাকে দিয়ে? ওই তোর হচ্ছে নর্মালাইজেশন স্কোর দিয়ে। প্রতিটা স্টেপে স্টেপে আমার ল্যামডার ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ হচ্ছে, আর নিটাটা হচ্ছে আমার লার্নিং রেট। বুঝতে পারছিস? এইভাবে এই যে ম্যাক্সিমাম লাইকলিহুড, এই জিনিসটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। ভালো না জিনিসটা? এটা কিন্তু আগের দিন হয়নি, এটা আজকে বলে দিলাম। এবং এখান থেকেই পরীক্ষায় কিন্তু দেবো আমি। কিভাবে দেবো জানি না, হয়তো কোনো কোনো ভ্যালু আমি সাপ্লাই করেও দেবো, ল্যামডা 1 ল্যামডা 2 এগুলো হয়তো আমি সাপ্লাই করে দেবো না, তোরা হিমশিম খেয়ে যাবি এগুলো বার করতে। সবকিছু ভ্যালু তো বার করা যায় না পরীক্ষার হলে বসে, হয়তো আমি কিছু ভ্যালু দিয়ে দেবো, কিন্তু এইগুলো কিন্তু ক্যালকুলেট করতে হবে। এই যে S1 কোন সেন্টেন্সের জন্য কি হচ্ছে না হচ্ছে স্কোর গুলো, এই যে ল্যামডা 1 ল্যামডা 2 ভ্যালু যদি দিয়েও থাকি, এইগুলো কিন্তু তোদের জেনারেট করতে হবে। হয়তো কি দেবো সেটা পরে ভাববো, এমন কিছু দেবো না যেটা আউট অফ দ্য স্কোপ, মানে তোরা হয়তো জেনারেট করতে পারবি না, আমি এমন জিনিস দেবো না। মানে যদি দিও আমি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেবো, সাপোর্টিং ডেটা আমি দিয়ে দেবো। যেরকম পরীক্ষায় দিয়েছিলাম ওই কি জানো, পিওএস ট্যাগিং এর একটা সাপোর্টিং ডকুমেন্ট ছাড়া আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা কম্পিউটেশন আমি দেবো না। বুঝতে পারলি? তাহলে আজকে এই অবধি আমি রাখছি, ভালো করে পড়। পরের সপ্তাহে আমি লাস্ট মডিউলটা বলে দেবো, পারফরমেন্স মেজার। এটা আমি নেক্সট উইকে বলে দেবো, পরের রোববার। ঠিক আছে? যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। উফ, তাহলে আজকে ক তারিখ রে? আজকে হচ্ছে 5th এপ্রিল না? আহা, তাহলে অনেকটাই এগিয়ে গেল।
5 এপ্রিলের মধ্যে। তা সিটি2 কবে দিবি একটু বলিস আমাকে, কি প্ল্যান তোদের, কিছু ঠিক করেছিস? সৃজন 12 তারিখ অবধি হবে? এই 12 তারিখ অবধি তাহলে ক্লাস হবে? 10-11 ক্লাস হবে এমনি? 9 তারিখ সেকেন্ড, আর 9 তারিখ কি বার পড়ছে রে? বৃহস্পতিবার। আর 10 তারিখ পুরো ছুটি? সাব্বাস। আর ওই দিনই একখানা বিওএস মিটিং ডেকে বসেছেন স্যার। ওহ, কি যে করি। ওকে, তাহলে আজকে আমি এই পার্টটা পড়ালাম, খুব ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ? কারো কোনো অসুবিধা নেই তো বুঝতে? দেখ ভালো করে। আমি চ্যাট জিপিটি ছাড়া কিন্তু আর কোথাও সিমুলেশন খুঁজে পেলাম না, যার জন্যেই তোদের সামনে আমি চ্যাট জিপিটি থেকে পড়াচ্ছি। জিনিসটাকে কিন্তু স্পোর্টিংলি নেওয়ার চেষ্টা কর। কেন আমি চ্যাট জিপিটি খুলে পড়াচ্ছি? সিমুলেশন দেখানো বলে, একমাত্র সিমুলেশন গুলো দেখাবো বলেই চ্যাট জিপিটি পড়াচ্ছি। এরকম ড্রাই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে দিলে কিন্তু জিনিসটা ভীষণ বোরিং হয়ে যাবে, অসহ্য লাগবে এগুলো দেখতে। আমি যখনই এরকম সিমুলেশন দেখাচ্ছি, টেবিলটা ক্রিয়েট করলো, ফিচার ভ্যালুগুলোকে জেনারেট করলো, ল্যামডার ভ্যালুগুলোকে বলে দিল, মানে ওই যে ওয়েট গুলো, তারপর দেখতে পেলাম আমি স্কোরটা বার করে কত সুন্দর জিনিসটা অ্যাপ্রোচ করলো। কিন্তু যতক্ষণ না আমি সিমুলেশন দেখাবো ততক্ষণ কিন্তু কোনো অ্যালগোরিদমই ঠিকঠাক বলা যাচ্ছে না। আর ওই যে ফিচার গুলো বললো, ওগুলো কিন্তু শুধু গ্লোবাল ফিচার নয়, আমি যে কোনো ফিচার দিয়েই টেস্টিং করতে পারি, যে কোনো ফিচার দিয়ে। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে নিয়ে কটা ক্লাস হলো রে? 17টা? আজকে হচ্ছে 13টা। ঠিক আছে, আর দুটো তো নেবই, 20টা হবে, তারপর একটা রিভিশন দিয়ে দেবো গোটা। ওই 20-22টা ক্লাস নেবো আর কি, অল টোটাল। বুঝিস কিন্তু, হ্যাঁ আমি বারবার বলছি, এই একটা উইকের মধ্যে এই যেটা পড়ালাম এটা কিন্তু নিজেরা ভালো করে চর্চা করবি, হ্যাঁ? তো আমি না কোথাও কিছু খুঁজে পাই না মেটেরিয়াল, জিনিস কত খুঁজি তোদের ক্লাস নেবো বলে, তারপর দেখা যায় যে সিমুলেশন কোথাও পাওয়া যাচ্ছে না ভালো। সেই জন্যই আমি তোদের সামনেই জিপিটি থেকে পড়াচ্ছি, জিনিসটাকে স্পোর্টিংলি নে। চ্যাট জিপিটি থেকেও কিন্তু ভালোভাবে পড়া যায়। চ্যাট জিপিটি ইউজ করা মানে, এআই টুলগুলো ইউজ করা মানে আমি একদম রেডিমেড জিনিস তোদের সামনে দেখিয়ে দিলাম, সেভাবে দেখলে কিন্তু হবে না। আমি কিন্তু সিমুলেশনটা দেখানোর জন্য বলছি, আর কিছু না, বুঝলি? আমি এর আগে যখন ক্লাস নিতাম তোদের, কোনোদিন কি জিপিটি মিপিটি ঘেটেছি না? তার কারণ সেগুলোতে একটা নির্দিষ্ট ব্যাপার আছে, একটা প্রোগ্রামিং, একটা কোডিং লেখা, ঠিক আছে, একটা কনসেপচুয়াল ব্যাপার। কিন্তু এইগুলো না সিমুলেশন না দেখালে হয় না। C++, জাভা, ওএস এ তো সিমুলেশনের ব্যাপার ছিল না, কিন্তু এইগুলো ম্যাথমেটিক্যাল সিমুলেশন না দেখালে আইডিয়াটাই ক্লিয়ার হবে না। এরপর যদি আমাকে অফলাইন ক্লাস কখনো নিতে হয় এসবের ওপর, আমি তখন সেই খাতাতে সিমুলেশনই করাবো। এখন তোদের প্রথমবার করাচ্ছি, তোরা 4th ইয়ার বলে আমি অনলাইনে করাচ্ছি, জিনিসটা সুবিধা হচ্ছে। বাট এরপর যদি কখনো আমাকে ফিজিক্যাল মোডে পড়াতে হয়, সেই আমাকে তখন নোটসই বানাতে হবে, নোটস বানিয়েই ক্লাসে করাতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই এগুলো বোঝানোর। সিমুলেশন না বোঝালে কোনো অ্যালগোরিদম ক্লিয়ার হবে না। ওকে, রাখলাম, হ্যাঁ, চল টাটা।